আপু, তুমি আমাকে এখানে তুলে নিয়ে এসে এসব কি করছো? প্লিজ ছেড়ে দাও, বাসায় যেতে হবে। আমাকে আর মারছই বা কেন? চুপ, একদম চুপ। তোকে কতবার বলেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই তো আমার কথার কোনো পাত্তাই দিচ্ছিস না। এত করে বলছি যেখানে পুরো মহল্লার ছেলেরা আমার পিছু পিছু ঘুরে আর আমি সেখানে তোর পিছু ঘুরি। তোমাকে তো এর আগেই বলেছি আপু, তুমি বাজে মেয়ে। মাফিয়া মহল্লার সবাই তোমাকে অনেক ভয় পায়। সিগারেট খাও, গ্যাঞ্জাম করো, আর কী সব নোংরা পোশাক আশাক পরে বাইরে দিয়ে চলাফেরা করো। যদি মা বাবা জানতে পারে আমি তোমার মতো একটা মেয়ের সঙ্গে রিলেশন করি, তাহলে আমাকে তারা নির্ঘাত বাসা থেকে বের করে দেবে। প্লিজ ছেড়ে দাও। না সোনা, ছাড়ার জন্য তো আর তোমাকে ধরি নাই। যেহেতু ধরে নিয়ে এসেছি, আজকে এক টানা একটা ব্যবস্থা করেই ছাড়বো। কি ব্যবস্থা? আর উল্টাপাল্টা কথা একদমই ভাববে না বলে দিলাম। আমাকে যেতে দাও। তুমি কিন্তু বলে যাচ্ছ আমার বাবা এখানকার পুলিশ এসআই, বাসায় গিয়ে বাবাকে সব কথা বলে দেব আমি। আর তুই হয়তো ভুলে গিয়েছিস আমি এই মহল্লার লেডি মাফিয়া। সবাই দেখে ভয় পায়। তোর বাবা তো সামান্য ছুমু বটে। এখন একটু আদর কর আমাকে। কি? একদমই না, ছাড়ো তুমি আমাকে। কেন রে? আমি কি দেখতে এতটাই বাজে যে আমার সঙ্গে তুই এসব কাজ করতে পারবি না? দেখো আপু, তোমাকে বুঝিয়ে বলি, শরীয়তে অন্য কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে তাকে আল্লাহ তাআলা চোখের ভেতরে লোহা গরম করে ঢুকিয়ে দিবে। আর সেইখানে তোমার সঙ্গে অনৈতিক কাজ আমি একদমই করতে পারবো না। ও, তাহলে এই ব্যাপার? সেই কথাটা তুই আগে বলবি না? আচ্ছা ওয়েট, কাজী সাহেবকে ডেকে নিয়ে আসছি। আজকে তোর আর আমার বিয়ে হবে। কি? একদমই না আপু, আমি তো আগেও বলেছি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি বাজে একটা মেয়ে, ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আমি ভালো করে জানি সোজা আঙুলে ঘি উঠবে না, তার জন্য আঙুলটা একটু বাঁকাতে হবে। ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলেই নেহা স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। নেহাকে তার দিকে আসতে দেখে স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়। ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগে। দৌড়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই দেখতে পাই দরজা বাইরে থেকে লাগানো। পিছনের দিকে ফিরে দেখে নেহা খাটের উপর বসে থেকে হাসছে আর বলছে, আরে বোকা ছেলে, তুই ভাবলে কি করে নেহায় এত কাছাকাছি করবে? তোকে ধরে নিয়ে এসেছি, বাহিরের রুমের সামনে অনেককে পাহারা দিচ্ছে, আর তুই ভাবলি কি করে বের হয়ে যেতে পারবি? এখন আমি যা বলছি তাই কর, না হলে তোকে আর বাসায় যেতে দেব না। এখানে আটকে রাখবো সারা জীবনের জন্য, আর মাঝে মাঝে তোর কাছে এসে সুখ নিব। প্লিজ আপু, আমাকে ছেড়ে দাও। আমার সঙ্গে এমনটা কেন? শহরে তো ছেলের কোনো অভাব নেই, আমার থেকে অনেক সুন্দর সুন্দর সুদর্শন ছেলে আছে। তুমি তাদের সঙ্গে ওইসব করো না, ওরা আর তোমাকে মানা করবে না। তাই যদি করতাম অনেক আগেই তো অনেক ছেলেদেরকে এখানে উঠিয়ে নিয়ে এসে অনেক আনন্দ করতাম। তোর পেছনে তো আর ঘুরঘুর করতাম না। তোর মাঝে কি যেন একটা আছে যা আমাকে প্রতিনিয়ত তোর কাছে নিয়ে আসে। নেহার কথা শুনি স্বাধীন একটা বাঁকা হাসি দিয়ে নেহার দিকে তাকিয়ে ধীর কণ্ঠ নিয়ে বলতে লাগে, তুমি যে মেয়ে, না জানি কত ছেলের সঙ্গে শুয়েছ, আর এখন আমার কাছে এসে না জানার ভান ধরছো। কি? আমার নামে এত বড় বদনাম? ওয়েট, তোকে দেখাচ্ছি। কথাটা বলে নেহা তার পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে টেবিলের উপর রেখে দেয়। স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনের কলার চেপে ধরে খাটের কাছে নিয়ে এসে ফেলে দেয়। খাটের উপর স্বাধীন শুয়ে আছে। নেহা এগিয়ে স্বাধীনের শরীরের উপর বসে পড়ে, এক এক করে শার্ট খুলছে আর প্রত্যেকটা অঙ্গে কিস করছে। নেহার প্রতিটা স্পর্শে স্বাধীন কেঁপে উঠতে লাগে। এক পর্যায়ে নেহা গিয়ে স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। নেহা স্বাধীনের কোনো রেসপন্স না দেখে ঠোঁটের জোরে সরে একটা কামড় দিয়ে ফেলে।
স্বাধীন আহ বলে ওঠে। পরবর্তীতে তার যেন কিছু একটা নিমেষে শরীরের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। নেহাকে উপর থেকে সরিয়ে খাটের উপর চেপে ধরে স্বাধীন অনবরত নেহাকে কিস করতে লাগে। নেহা অবাক হয়ে যায় স্বাধীনের এই রূপ দেখে। তারপর নেহাও স্বাধীনের সঙ্গে রেসপন্স করতে লাগে। নেহার শরীর থেকে এক এক করে সব কাপড় খুলে ফেলে, তারপর প্রত্যেকটা অঙ্গে কিস করতে লাগে। একটু পর তারা দুজনে আরো গভীরে চলে যায়। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহার চোখ দিয়ে পানি বের হতে লাগে। স্বাধীন নেহাকে কান্না করতে দেখে চোখের পানি মুছে দিয়ে আবার আনন্দ করতে লাগে। একটা হাসি দিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে সেইভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। স্বাধীন নেহার শরীরের উপর ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর নেহার চুলগুলোর দিকে তাকিয়ে আছে। কিরে পিচ্ছি, তখন তো খুব বললি ছোট মানুষ আমাকে নিয়ে সব হবে না, কিন্তু উল্টো যা দেখলাম আমার থেকে তুই বেশি আদর করলি আমাকে। নেহার কথা শুনে স্বাধীন লজ্জা পেয়ে যায়। তারপর নেহার চুলের মাথা গুজে দিয়ে নেহার ঘাড়ে কিস করতে লাগে। কিরে, আবার তোর কি হলো? আবার শুরু দেখ, প্রথমবার এতটুকুতেই শরীর ক্লান্ত হয়ে গেছে, আর পারবো না। কিন্তু এইটুকুতেই হবে না। না না, একদমই না। দেখ, রক্তে পুরো বেড ভিজে গিয়েছে, আর হবে না, প্লিজ ছেড়ে দে, আবার কাল। নেহার কথা শুনে স্বাধীন একটা বাঁকা হাসি দিয়ে নেহার উপরে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে নেহা স্বাধীনের সঙ্গে রেসপন্স করতে লাগে। এইভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। নেহার শরীরের ওপর এখনো স্বাধীন শুয়ে আছে। দুজনের চোখে বিন্দুমাত্র ঘুম নেই। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবছে, তাই স্বাধীনকে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? এইভাবে আনমনে কি ভাবছিস? ওইদিকে তাকিয়ে আবার শুরু করবি নাকি? দেখ, আমি কিন্তু আর পারবো না। এইবার যদি শুরু করিস তাহলে আমি সত্যিই চিৎকার দেবো আর আমার লোকেরা এসে তোকে মারবে, কিন্তু আমি আর তখন মেনে নেব না। আরে না আপু, আসলে আমরা যে কাজটা করলাম কামনার বশে, আগেও আমাদের কাজটা করা ঠিক হলো না। যদি এইটা বাহিরে কেউ জানতে পারে তাহলে আমার ফ্যামিলি একদম মেরে ফেলবে আমাকে। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনকে তার উপর থেকে সরিয়ে খাট থেকে উঠে টেবিলের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে প্রায় 5 ঘন্টা ভিডিও চলছে। তারপর নেহা স্বাধীনের কাছে এসে দাঁড়ায়। কি ব্যাপার আপু, তুই ওইখানে ফোন রেখেছিলে ওইভাবে কেন? বিয়ে করবি আমাকে? দেখো আপু, তোমাকে আমার পরিবার একদমই মেনে নেবে না। আমার বাবা তোমার নামে অনেক আজে বাজে কথা বলে, আমার মা অনেক কথা বলে। তুমি নাকি পাড়ার মধ্যে দিয়ে গুন্ডামি করে বেড়াও, তাই আমার মা বাবা কখনো তোমাকে মেনে নেবে না। তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে এইসব কি এতক্ষণ ধরে যে আমার সঙ্গে শুয়েছিলি? এটা তো আমি আমার ইচ্ছাই করি নাই, তুই জোর করে আমার সঙ্গে এই কাজ করেছো, তো তোমার দোষ আমার না। দেখ, তুই ভিডিওটা ভালো করে চিনতে পারিস কিনা, এই ছেলেটা কে আর শুয়ে থাকা মেয়েটাকে? নেহার কথা শুনে স্বাধীন মোবাইলের দিকে তাকাই। দেখতে পাই যে সে আর নেহা শুয়ে থেকে নোংরা খেলা খেলছে। সেই ভিডিও করে রেখেছে স্বাধীন। এটা দেখে চোখ বড় করে ফেলে। নেহার দিকে অশ্রুসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের তাকানো দেখে মুচকি একটা হাসি দিয়ে স্বাধীনের 2 গালে হাত দিয়ে চেপে ধরে বলতে লাগে, ও লিলি লিলি, আমার বাচ্চার বাবা, এখন বলো আমাকে তুমি বিয়ে করবে না? এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আমি তোমার মা বাবাকে দেখাবো, তখন তোমার অবস্থা কি হবে একবারও ভাবতে পারছো তুমি? তখন তোমার মা বাবা জানতে পারবে যে তাদের ছেলে অনেক বাজে অবৈধ কাজে লিপ্ত থাকে। আর বিয়ে করলে আমি এই ভিডিওটা একদমই কাউকে দেখাবো না, আর ভালো মেয়ে হয়ে তবেই তোমার বাড়ি গিয়ে উঠবো। কিন্তু আপু, দেখ, আমাকে বিয়ে না করলে আমি ভিডিওটা পাবলিক করে দেব, বেশি কাউকে দেখাবো না, তোর মা বাবাকে দেখালেই হবে। তখন তোকে জোর করে আমার সঙ্গে বিয়ে দেবে, আর আমি যা বলছি আমাকে এখন বিয়ে কর, কেউ জানতে পারবে না। তুই লেখাপড়া কর, এতদিনে আমি তোর মা বাবার কাছে ভালো একটা মেয়ে হয়ে দেখাবো। আর তোর পড়াশোনা শেষ হলে তখন না হয় আমাদের বিয়েটা তোর মা বাবাকে জানাবো, তখন আর না বলবে না তারা। কিন্তু তুমি তো আমার অনেক সিনিয়র, অনেকে এই সম্পর্কটা মেনে নিতে পারবে না। সমাজের মানুষ অনেকে অনেক বাজে মন্তব্য করবে, যা আমি একদমই শুনতে পারবো না। প্লিজ আপু, ক্ষমা করে দাও।
আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুই কি জানিস আজ সমাজের কারণে আমি এই জায়গায় একটা বাজে মেয়ে হয়ে উঠেছি? আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার মা বাবা নেই। সমাজের অনেক মানুষ আমাকে অনেক কথা বলে, তাদের কথার জবাব দিতে গিয়ে আমি খারাপ মেয়ে হয়ে গিয়েছি। বাদ দে, তোকে জোরাজুরি করব না। তোকে ভালোবাসি, বিশ্বাস কর, নিজের জীবনের থেকেও বেশি। তুই জানলে আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। যেভাবে বলবি সেভাবেই চলবো। প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, একটু ভালোবাসা দে আমায়। সেই ছোটবেলা থেকেই অনেক অবহেলা, ভালোবাসা পাইনি। আমি তোকে ভালোবেসেছি, আর তুই যদি না দিস ভালোবাসা, আমি একটু বেঁচে থেকেও জীবিত লাশ হয়ে যাব। স্বাধীনের কেন জানি নেহার বলা কথাগুলো অনেক খারাপ লাগতে লাগে, তাই নেহার প্রতি মায়ের জন্মিয়ে যায়। তার অবশ্য অনেক আগে থেকে নেহার প্রতি তার মায়া জন্মিয়েছে, শুধু তার বাবা মা আর সমাজের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। কি হলো, বিয়ে করবি কি তুই আমাকে, নাকি আমার মা বাবার মতো আমাকে ছেড়ে চলে যাবি? ঠিক আছে, বিয়ে করতে পারি, বাট একটা শর্তে। নেহা উদ্বেগ নিয়ে স্বাধীনের কাছে সে শক্ত করে জড়িয়ে ধরে একটা কিসকে বলতে লাগে, একটা কেন, আমি তোর 1000টা শর্তেও রাজি আছি। প্লিজ তাও আমাকে ছেড়ে যেও না। আমাদের বিয়ের ব্যাপারটা ফ্যামিলিকে একদমই জানাতে পারবে না তুমি, যতদিন না আমি প্রতিষ্ঠিত হতে পারি। আর আগের মতো মহল্লার মধ্যে মাফিয়াগিরি একদমই করতে পারবে না। ভালো একটা মেয়ে হয়ে চলাফেরা করবে, বাইরে যখন যাবে বোরখা পরে একদম সাধারণ একটা মেয়ের মতো। আর তোমার আশেপাশে এত ছেলে পেলে আমি একদমই সহ্য করতে পারবো না, সবাইকে কাজ থেকে বের করে দিবে। ঠিক আছে, তোমার শর্তে রাজি আমি। আচ্ছা, এখন ওদেরকে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসতে বলছি। আরে আপু, তুমি কি এইভাবে বাইরে যাবে নাকি? দেখো তোমার শরীরে বিন্দুমাত্র জামা কাপড় নেই। স্বাধীনের কথা শুনে নেহা অনেকটা লজ্জা পেয়ে যায়, তারপর ফুলরে থাকা জামা কাপড় পরিধান করে নেয়। স্বাধীনও ঠিক একই জামা কাপড় পরে নেয়। দরজা খুলে বাহিরে গিয়ে দেখে তার সব ছেলেপেলে বাহিরে দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে সবাই পিছনে ফিরে তাকায়। কোনো সমস্যা হয়েছে আপনার? না, কিছুই হয়নি। তোরা গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়, আর আরেকজন মার্কেটে গিয়ে আমার জন্য লেহেঙ্গা আর স্বাধীনের জন্য শেরওয়ানি কিনে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে ম্যাম, আমাদের মাত্র 1 ঘন্টা সময় দিন, আমরা সব কিছু নিয়ে আসছি। অন্যদিকে স্বাধীন জামা কাপড় পরিধান করে খাটের বসে পিছনে হাতে আদর্শ হতে যাবে, ঠিক হাতে ভেজা ভেজা কিছু ফিল হয়। পিছনের দিকে তাকিয়ে দেখে খাটের অনেকটা অংশ রক্তে ছিটে লেগে আছে। সেই দিকে তাকিয়ে স্বাধীন একটা মুচকি হাসি দেয়। এটাই হলো সতী নারীর প্রমাণ। অন্যদিকে নেহার কথা শুনে সবাই চলে যায়। নেহা পুনরায় দরজা লাগিয়ে রুমের মধ্যে চলে আসে। স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে, বিশ্বাস কর, আজ আমি অনেক অনেক খুশি। মা বাবা মরে যাওয়ার পর আমি এত খুশি আর কখনোই হইনি। আজ যদি মা বাবা বেঁচে থাকতো, না জানি ওনারা অনেক খুশি হতো। তাদের মেয়ে ভালোবেসে বিয়ে করছে। নেহার কথা শুনে স্বাধীনের অনেক করে জানতে ইচ্ছে করছে সে কিভাবে মাফিয়া হয়ে উঠল আর কিভাবে তার বাবা মা মারা গেল, কিন্তু এখন এই প্রশ্ন করার সময় না। স্বাধীনকে ভাবতে দেখে নেহা পুনরায় প্রশ্ন করে, কি ভাবছো এভাবে আনমনা হয়ে? কিছু না, একটু তাড়াতাড়ি করো, আমার বাসায় যেতে হবে, না হলে মা বাবা অনেক চিন্তা করবে। কেন তোমার কাছে মোবাইল ফোন নেই? তুমি তোমার বাবা মাকে ফোন করে বলে দাও যে তোমার এক বন্ধুর বাসায় আসো। আজকে বাসায় যেতে পারবে না, কালকে সকালে যাবে। ও হ্যাঁ, তুই তো ভালো বুদ্ধি দিয়েছ। আমি এখনই ফোন করে মা বাবাকে বলে দিচ্ছি যে আমি আমার এক বন্ধুর বাসায় আছি, গ্রুপ স্টাডি করছি, আর বাসায় ফিরতে দেরি হবে। তারপর স্বাধীন প্যান্টের পকেট থেকে ফোন বের করে স্ক্রিন অন করে দেখে তার বাবা মা অনেকবার ফোন দিয়েছে। স্বাধীনের অনেক ভয় হতে লাগে, ফোন দিলে না জানি কত কি বলে। স্বাধীন তার বাবাকে ফোন করে রিং হওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করে। ওপাশ থেকে বলতে লাগে, কিরে বাবা, কই তুই? আর এত রাত হয়ে গেল আর এখনো বাসায় ফিরছিস না? তোর তো কলেজ ছুটি হয়েছে অনেক আগে। বাবা, তুমি তো জানো কিছুদিন পর আমাদের কলেজ পরীক্ষা, তাই সব বন্ধু মিলে এক বন্ধুর ভাষাতে গ্রুপ স্টাডি করছি। তুই কোনো চিন্তা করো না, আগামীকাল সকালে পৌঁছে যাব, না হলে এইখান থেকে সোজা কলেজে চলে যাব।
এই কথাটা তুই আগে বলবি না? জানিস তোর মা আর আমি তোকে নিয়ে কত চিন্তা করছি। রাত 9টাও হয়ে গেল, এখনো তোর কোনো খোঁজ খবর নেই। তারপর ফোন দিছি, ফোন রিসিভ করছিস না। আই এম সো সরি বাবা, প্লিজ ক্ষমা করো। আর সব বন্ধু লেখাপড়ায় ফোকাস করেছি, তাই প্রত্যেকের ফোন নিয়ে ড্রয়ের মতো রেখে দিয়েছিলাম, তাই খেয়াল করিনি। আচ্ছা বুঝতে পারছি, এই নে তোর মার সঙ্গে কথা বল। পাগল হয়ে গেছে এক মুহূর্ত ছেলেকে দেখতে না পেয়ে। কি রে বাবা, কোথায় তুই? আর এত রাত হয়ে গেছে এখনো বাসায় আসছিস না? জানিস না তোকে না দেখতে পারলে অনেক চিন্তা হয় আমার। তারপর স্বাধীন তার মাকে বোঝাতে লাগে, তারপর কথা শেষ করে ফোন রেখে দেয়। তারপর নেহার দিকে তাকিয়ে দেখে নেহা তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। নেহার দিকে তাকিয়ে চোখের ইশারা দিতেই নেহার ধ্যান ভেঙে যায়। ম্যাম, এইভাবে তাকিয়ে থেকে কি ভাবছেন? না মানে ভাবছি আমার বাচ্চার বাবা নিজেই তো একটা বাচ্চা, সে আবার কিছুদিন পর বাচ্চার বাবা হবে, বিষয়টা হাস্যকর না? কি আমি বাচ্চা? ওয়েট, দেখাচ্ছি বাচ্চা কি করতে পারে। কথাটা বলে স্বাধীন ঠোঁট কামড়াতে কামড়াতে নেহার দিকে যেতে লাগে। স্বাধীনকে তার দিকে আসতে দেখে অনেকটা ভয় পেয়ে যায় নেহা। আমতা আমতা করে বলতে লাগে, দেখো এইভাবে প্লিজ আসবে না, আর অনেক ব্যথা হয়ে আছে পুরো শরীর। কি করছো আমাকে কামড়ে কামড়ে? কি আমি কামড়েছি তাই না? এই দেখো তুমি কি করেছো। কথাটা বলে স্বাধীন শার্টের বোতাম খুলে বুক দেখাতে লাগে। দেখে বুকের অনেকটা জায়গায় কামড়ে চিহ্ন। নেহা এইটা দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়। এখন ভাবছি কিভাবে মা বাবার সামনে গিয়ে দাঁড়াবো, যদি দেখতে পাই তাহলে কি বলবো। তারপর স্বাধীন আর নেহা নিজেদের মধ্যে অনেক দুষ্টামি করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। ঠিক তখনই নেহা স্বাধীনকে বলে, আচ্ছা ওয়েট, তোমার নাম্বারটা দাও তো। এই নাম্বারে জন্য কত ঘুরেছি, কিন্তু কোথাও থেকে জোগাড় করতে পারি নাই। 01568, এইটা হলো আমার নাম্বার। তারপর নেহা স্বাধীনের নাম্বারটা সেভ করে লিখে রাখে। আমার বাচ্চার বাবা। স্বাধীন নাম্বারটা দেখে মুচকি একটা হাসি দেয়। ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ পায়। নেহা এগিয়ে দরজা খুলে দিয়ে দেখে একটা ছেলে হাতে 2টা প্যাকেট। ম্যাম এই নেন, এই প্যাকেট আপনার জন্য লেহেঙ্গা আছে, আর এই প্যাকেটে স্যারের জন্য শেরানি আছে। তারপর নেহা ছেলেটার কাছ থেকে 2টা প্যাকেট নিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে বলে, কি এই 2টা প্যাকেজের মধ্যে আছে? একটাতে তোমার জন্য শেরওয়ানি আর আরেকটাতে আমার জন্য লেহেঙ্গা আছে। চলো গোসল করে নিই, এই অবস্থায় তো আর রেডি হওয়া যাবে না, যা করেছো আমার। ঠিক তখনই দরজায় আবার কেউ একজন এসে দরজায় কড়া নাড়ে। নেহা প্যাকেটটা সোফায় রেখে দরজা খুলে দেখে আরো 2টা ছেলে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই নেহা বলে, ম্যাম কাজী সাহেবকে ডেকে নিয়ে এসেছি, নিচে ওয়েট করছে আপনাদের জন্য। আচ্ছা যাও, আর অল্প কিছুক্ষণ ওয়েট করতে বলো, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। ঠিক আছে ম্যাম। তারপর নেহা দরজা লাগিয়ে আবার রুমের মধ্যে যায়। তারপর স্বাধীনের কাছে গিয়ে বলে, কাজী সাহেব এসেছে, নিচে অপেক্ষা করছে আমাদের জন্য, চলো তাড়াতাড়ি গোসল করে নিই। নেহার কথা শুনে স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। নেহা আচমকা চোখ বন্ধ করে ফেলে। তারপর স্বাধীনের দিকে তাকিয়ে চোখের ইশারা দিলেই তারপর স্বাধীন বলে, ম্যাম, হাতের সময় খুব কম, নিচের সবাই অপেক্ষা করছে, এক এক করে গোসল করলে অনেক সময় লাগবে, তাই চলেন দুজন একসঙ্গে গোসল করে নিই। যতটুকু ভালো আর ভদ্র ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে পুরোটাই একটা লুচ্চা। কি আমি তোমাকে আবার কি করলাম? নিজের হবু ওকে করে তুলে একসঙ্গে গোসল করব, এটাতে আবার লুচ্চামের কি আছে? দেখো এমন করলে কিন্তু নামিয়ে দেবো, আবার বলে দিলাম। আরে না, এমনিতেই বললাম তোমাকে রাগানোর জন্য। চলো তাড়াতাড়ি গোসল করে নিই, আর গোসল করার সময় একদমই দুষ্টুমি করবে না, কিন্তু না করে দিলাম। নেহার কথা শুনে স্বাধীন নেহার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। নেহা অবাক হয়ে যায়। আবার শুরু হয়, তাহলে এই পিচ্চিকে তো আর সামলানো যাবে না। তারপর ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে নেহাকে দাঁড় করে। তারপর শাওয়ার অন করে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগে। ধীরে ধীরে নেহার গভীরে যেতে লাগে স্বাধীন। ঠিক তখনই নেহা স্বাধীনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, হায় আল্লাহ, পিচ্চিকে বোঝাই কি আর বোঝে কি? এত বদমাস আমি তো আগে জানি নাই, আর অভিনয় করে সব সময় ভদ্রতা দেখায়।
একদমই না। তুমি আমার বউয়ের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তাই বলে অন্য কোনো মেয়েকে, ছি, একদমই ভাবি না ওইসব। ওকে স্যার, বুঝতে পারছি, কিন্তু এবার অন্তত গোসল করতে দেন। নিচে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তারপর নেহাকে ছেড়ে দেয় স্বাধীন। দুজনে গোসল করে বিয়ের পোশাক পরে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দুজন অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সত্যই যেন আয়নাটা পূর্ণতা পেল। তারপর স্বাধীন পেছন থেকে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে নেহার আচমকাই কেঁপে ওঠে। স্বাধীন পিছন দিক থেকে নেহার কাঁধে মাথা রেখে বলতে লাগে, একটা কথা সত্যি করে বলবো, তোমাকে প্রথম দেখাতে অনেক ভালো লেগেছিল আমার, কিন্তু আমার সাহস হচ্ছিল না যে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবো কিনা। কিন্তু সবশেষে সেই সিনিয়র মাফিয়া মেয়ের হাজবেন্ড হতে চললাম। স্বাধীনের কথা শুনে নেহা পিছন ফিরে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সহ্য করে একটা কিস করে বলতে লাগে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। চলো, অনেক হয়েছে আদিক্ষেতা, এখন নিচে যাই, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তারপর রুম থেকে বের হয়ে নেহা আর স্বাধীন দুজনেই নিচে আসতে লাগে। সিঁড়ি ভেঙে নিচে আসছিল। নিচ থেকে সবাই তাদের দুজনের দিকে তাকিয়েছিল। তারপর নিচে আসতেই কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে নেহা আর স্বাধীনের বিয়ে হয়ে যায়। তারপর কাজী সাহেবকে তার প্রাপ্য মর্যাদা দিতেই চলে যায়। নেহা তার রুমে চলে যায়। স্বাধীন বসে থাকে। একটু পর একটা টাকা ভর্তি বিটকেস নিয়ে আসে, টেবিলের উপর রেখে বলতে লাগে, তোরা আমার সঙ্গে অনেক দিন হলো কাজ করছিস, তোরা আমাকে অনেক উপকার করেছিস, ওদের ঋণ কখনো পরিশোধ করার মতো না। কিন্তু আমি আর এই কাজ করতে চাচ্ছি না। সাধারণ মানুষের মতো চলাফেরা করতে, সাধারণ মানুষের মতো চলতে চাচ্ছি। তাই আজ থেকে আর লেডি মাফিয়া নয়, সামান্য একটা মেয়ে হয়ে চলবো। আর এই ব্রিফকেসে যা টাকা আছে তা তোরা সবাই ভাগাভাগি করে নিবি, আর তোদেরকে আসতে হবে না। তোরা এই টাকা নিয়ে যে কোনো একটা ব্যবসা শুরু করবি, সেই রোজগার করে চলতে পারবি। আর কখনো যেন এই অন্যায়ের পথে তোদের না দেখি। কিন্তু ম্যাম, আমাদের তো অনেক শত্রু। আপনাকে একা পেয়ে তারা যদি আক্রমণ করে তখন কি হবে? আপনি একলা তাদের সঙ্গে লড়তে পারবেন না। তোরা সকলকে বলে দিবি যে আমি আর এই পথে নেই, এই পথ থেকে সরে এসেছি। তাই ওরা আর আমার উপরে আক্রমণ করবে না, ওরা এমনিতেই সাম্রাজ্য পেয়ে যাবে। আর হ্যাঁ, তোরা যেন কোনো অন্যায় কাজের সঙ্গে আর যেন লিপ্ত না হয়। ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে সংসার কর, এই দোয়াই করি। তারপর নেহা এক এক করে সবাইকে 3 বান্ডিল করে টাকা দিতে লাগে। সবাইকে টাকা দেওয়া শেষ হলে চলে যায়। শুধুমাত্র বাসায় অল্প কিছু কাজের মেয়ে রাখে, যারা কিনা রান্না বান্না করবে। এই জন্য স্বাধীন নেহার কর্মকাণ্ড আর কথা বলার ধরন দেখে অনেক ভালো লাগে। রাত অনেক হয়ে গেলে নেহা স্বাধীনকে নিয়ে তার রুমে যায়। দেখে রুম আগের অবস্থাতে নেই। বাসাঘর সাজিয়েছে অল্প সময়ের মধ্যে। কে বা কারা সাজিয়েছে এই চিন্তা করতে লাগে। নেহা দরজা লাগিয়ে স্বাধীনের সামনে এসে সালাম করতে নিবে, ঠিক তখনই নেহাকে উঠিয়ে স্বাধীন বুকের সঙ্গে জড়িয়ে নেয়। নেহাকে একটু রাগানোর জন্য বলে, সিনিয়র আপু, আপনার স্থান আমার পায়ের নিচে নয়, আমার বুকে, বুঝলেন? এই বুকে, ডান পাশে। কি কুত্তা, আমি তোর কি লাগি? আপু লাগি তাই না? দেখাচ্ছি আমি তোর আপু লাগি না বাচ্চার মা লাগি। কথাটা বলে নেহা স্বাধীনের গলা চেপে ধরে। স্বাধীন নেহাকে ভয় দেখানোর জন্য জিহ্বা বের করতে লাগে। নেহা স্বাধীনকে ছেড়ে দিতে স্বাধীন হাসতে লাগে। ফাজিল কোথাকার, আমি তো এরকম স্বাধীনকে কখনোই ভালোবাসিনি যে সারাদিন ভদ্র, কখনো কোনো মেয়ের দিকে তাকায় না। আর এত বাজে হয়ে গেছো তুমি। কই বাজে হয়েছি? শুধু তুমি আমার বিয়ে করে স্ত্রী, তাই তোমার সঙ্গে এই ব্যবহার করছি। না হলে অন্য মেয়ে তোমার জায়গায় থাকলে কখনোই এরকম ব্যবহার করতাম না। ও আচ্ছা। হ্যাঁ ম্যাম সাহেব, চলুন আবার শুরু করি। কথাটা বলেই স্বাধীন জিহ্বা বের করে ঠোঁট পিছুতে লাগে। নেহা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, আর হবে না, এমনিতেই তুমি আমাকে যে অবস্থা করেছো, ব্যথা হয়ে আছে। এখন যদি আবার হয় তুমি তাহলে নির্ঘাত মরে যাব। নেহার কথা শুনে স্বাধীন একটু রাগ দেখে খাটের উপর গিয়ে শেরওয়ানি খুলে শুয়ে পড়ে। নেহা বুঝতে লাগে স্বাধীন অনেক রেগে গিয়েছে। তাই স্বাধীনের পাশে আদর্শ হয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। কি ব্যাপার, আমার বাচ্চার বাবা দেখে আবার রাগও করতে পারে? তা বাচ্চার বাবার কি হয়েছে, কিভাবে রাগ ভাঙাবো? করেন তো, একদমই আবেগক্ষিত দেখাবেন না। জানি
এখান থেকে কিছুই হয়নি আমার। ও লে 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 লে, এত রাগ? আসলে আমি চাচ্ছিলাম যে এই পবিত্র রাতে আর কিছু না করে দুজন সাধারণ গল্প করে কাটিয়ে দেব। স্বাধীন উদ্বেগ নিয়ে শোয়া থেকে উঠে বসে, নেহার দিকে তাকিয়ে প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, বাট তোমার গল্প শুনতে আমার অনেক মন চাচ্ছে। তোমার বাবা কিভাবে মারা গেল, তুমি কিভাবে এই নোংরা কাজে লিপ্ত হলে, মাফিয়া হয়ে উঠলে? ও আচ্ছা ঠিক আছে, তোমাকে সব কথা খুলে বলছি। আমার পায়ে মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিচ্ছি। স্বাধীন ছোট বাচ্চাদের মতন নেহার পায়ের উপর মাথা রেখে স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। আমি ছিলাম আমার বাবা মার একমাত্র মেয়ে। আমি বেঁচে তো তাদের কোনো সন্তান ছিল না, তাই আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতো। আর আমার বাবা ছিল এই শহরের নামকরা বিজনেসম্যান। বাংলাদেশের টপ 10 কোম্পানির মধ্যে আমার বাবার কোম্পানি ছিল নাম্বার 6। অনেক অনেক টাকা পয়সার মালিক ছিল। তুমি যদি কাজ কাম না করো, তুমি, তোমার ছেলে আর তার ছেলে আমার বাবার টাকা রেখে গিয়েছে, যা খেয়ে ফুরাতে পারবে না। তারপর নেহা স্বাধীনকে বোঝানোর জন্য শুরু থেকে বলতে লাগে। ফ্ল্যাশব্যাক। কি রে মা, সকাল তো হয়েছে কখন, তোর স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠছিস না, কলেজে যাবি না? আরে মা, তুমিও না সকাল হতে না হতেই কানের কাছে এসে অ্যালার্ম শুরু করে দাও। আর একটু ঘুমাতে দাও, কলেজের অনেক দেরি আছে মা। কি রে, ঘড়ির দিকে তাকা, দেখো কটা বাজে, সকাল 9টা বাজছে, আর তোর কলেজ 10টা থেকে। কি বলছো, সত্যি 10টা বাজে? একটা বার ঘড়ির দিকে অন্তত তাকিয়ে দেখ কত বাজে। তারপর নেহা ফোনটা খুঁজে খুঁজে হাতে নিয়ে দেখে 9টা 10 বাজছে। নেহা অবাক হয়ে যায়, এত বেলা অবধি সে ঘুমালো। তাকে কলেজে যেতে হবে, আর আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। তাই তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। গোসল করে পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে নিচে আসে। মেন দরজা দিয়ে বের হতে যাবে, তখনই পিছন থেকে নেহার বাবা ডাকতে লাগে। নেহা পিছনে ফিরে বলে, বাবা কিছু বলবে? হ্যাঁ বলবোই তো। এত সকালে উঠে কোথায় যাচ্ছিস এমন হন্তদন্ত হয়ে? কি সকাল? এখন তো 9টা 30 বাজে, তুমি সকাল বলছো? কাজের সময় পার হয়ে যাচ্ছে। অন্যদিকে নেহামা কিচেন রুম থেকে ডাকছে। নেহা মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে বলে, কি 7টা বাজে মানে? আমার মোবাইলে তো 9টা 30 দেখাচ্ছে। আচ্ছা ওয়েট। কথাটা বলে নেহা ব্যাগ থেকে ফোনের স্ক্রিন অন করে দেখে এটা তার ফোনে স্ক্রিন পেপার না। ফোন উল্টো দেখে এটা তার ফোনে না, এটা তার মায়ের ফোন। রেগে অগ্নিদৃষ্টি ধারণ করে নেহার বাবা মায়ের রাগের কারণ বুঝতে পারে না। নেহার মা কিচেন রুম থেকে হাসতে হাসতে বের হয়ে আসে। মনে আছে কালকের কথা, খাবারের টেবিলে কি বলেছিলি? ঠিক তখনই নেহা দরজার সামনে বসে থেকে চিন্তা করতে লাগে। কালকে খাবার টেবিলে তার মার সঙ্গে সে একটা ডেয়ার নিয়েছিল, সে কখনোই কালকে 9টার আগে ঘুম থেকে উঠবে না। তাই নেহার মা বুদ্ধি করে তার ফোনের টাইম চেঞ্জ করে নেহার পাশে রাখে, আর নেহার ফোনটা সে হাতে নিয়ে নেয়। নেহাকে ডাক দিতে সময় দেখে উঠে রেডি হয়ে যায়। আর কি বলেছিলি মনে আছে? নেহা কালকে রাতে তার মায়ের সঙ্গে বলার কথার চিন্তায় ঝাঁপ দেয়। ঠিক আছে মা, আমি কখনোই কালকে 9টার আগে আমাকে ঘুম থেকে তুলতে পারবে না। যদি ঘুম থেকে তুলতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব। তোকে কিছুই করতে হবে না, বয়স তো আর কম হলো না। আমার একটা বান্ধবীর ছেলে আছে, কিছুদিন আগে লন্ডন থেকে লেখাপড়া করে এসেছে। তাকে দেখতে হবে, যদি ছেলেটার পছন্দ হয় আর তোর যদি পছন্দ হয় তাহলে তোদের দুজনকেই বিয়ে দিয়ে দেব। এটাই আমার শর্ত, রাখবি? আমি জানতাম তুমি এরকম কোনো না কোনো শর্ত দেবে, আর আমি এতে রাজি হয়ে যাব। এত পাগল আমি নই, এখন বিয়ে করতে পারবো না। এছাড়া তুমি যা বলবে তাই করব। আচ্ছা তাহলে এই মাসে তোর হাত খরচের 50% টাকা আমি নিয়ে নিব, বাকি 50% টাকা দিয়ে তুই চলাফেরা করবি। কি 50% টাকা? আমার তো ফুল টাকা দিয়ে মাস কোনো মতে চলে যায়। আচ্ছা তারপরও আমি রাজি আছি। ভুল কোচকে কথাগুলো বলে নেহা। ওকে ডান। আরে তোমরা দুই মামে কি শুরু করলে বলো তো? খাবার খেতে এসেছি আর কি দেওয়া নিয়ে পড়ে আসো তোমরা। রাখো তো, রাহান খাবার দাও। নেহার কথাটা চিন্তা করে রেগে যায়, ব্যাগটা আছাড় দিয়ে দেয়। রেগে বলে, না, এটা আমি মানি না। তুমি আমার সঙ্গে চিটিং করেছো, এটা হয় নাই। আমি দিতেছি। তুমি চিটার।
এখন বললে তো আর হবে না, এই মাসের 50% টাকা আমার। তারপর নেহা আর নেহার মা ঝগড়া করতে লাগে। নেহার বাবা পাশে দাঁড়িয়ে থেকে দেখতে লাগে। এই তারিক নেহার বাবা অনেক ভালো লাগে। মা আর মেয়ের দুষ্টামি এইভাবে অনেক দিন পর হয়ে যায়। নেহা মনোযোগ দিয়ে কলেজে যায়, ক্লাস করে বাসায় আসে। এমনই চলছিল দিনকাল। একদিন কলেজ ছুটি হয়ে যায়। গরমে সে সুবাদে নেহা আর কলেজে যায় না। একদিন খাবার টেবিলে বসে নেহার বাবা মা খাবার খাচ্ছিল। এমন সময় নেহার বাবা বলে, মা, তোর তো কলেজ বন্ধ 1 মাস, তা এই 1 মাস বাসায় থেকে কি করবি? চল গ্রামে যাই, অনেকদিন তো হলো গ্রামে যাওয়া হয় না, সবাই আমাদের দেখার জন্য মরিয়া হয়ে আছে, চল। না বাবা, গ্রাম আমার একদমই ভালো লাগে না। গেলে পরে তুমি আসতে চাও না খুব সহজে, আবার ওইখানে নেটওয়ার্কও পাওয়া যায় না, ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, রাতে ঘুমাতে হয়, আশেপাশে অনেক পোকামাকড় দেখি, আবার একটু বৃষ্টি হলে বাহিরে দিয়ে হাঁটা যায় না, পায়ে কাদা লেগে যায়, তাই আমি যাব না। তোমাদের যদি খুব ইচ্ছা হয় তোমরা যেতে পারো, আমি একাই বাসায় থাকতে পারবো, আর কাজের মেয়েরা তো আছেই। তাই বলে তোকে রেখে যাব? আমাদের সঙ্গে গেলে অনেক ভালো হতো না? সবাই তোকে দেখার জন্য অনেক মরিয়া হয়ে পড়ছে। সেই ছোটবেলার সময় তোকে দেখেছিল আর দেখেনি। যত যাই বলো না কেন বাবা, একদমই আমি যেতে পারবো না গ্রামে। তোমরা গিয়ে ঘুরে আসো। আমি বান্ধবীদের সঙ্গে প্ল্যান করেছি যে আমরা সবাই সেন্ট মার্টিন ঘুরতে যাব। ও আচ্ছা, কিন্তু একটু দেখে শুনে মা, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা। ঠিক আছে বাবা। তারপর সবাই খাবার খেয়ে রুমে চলে যায়। পরের দিন সকালবেলা নেহা ঘুম থেকে উঠে দেখে তার মা বাবা নেই। অনেক খুঁজতে লাগে, মোবাইলে ফোন করলেও ফোন রিসিভ হয় না। তাই একটা কাজের মেয়েকে ডাক দিতে নেহার কাছে আসে। তারপর তাকে প্রশ্ন করে, আচ্ছা আন্টি, বাবা আর মা কোথায় গিয়েছে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। ও মা, তুমি উঠেছো? তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু তুমি ঘুম থেকে না ওঠায় শেষমেশ স্যার আর ম্যাডাম চলে গিয়েছে, যাওয়ার সময় বলে গেছে আমরা যেন তোমাকে বলি যে তারা গ্রামে গিয়েছে, 1 সপ্তাহের মধ্যেই বাসায় চলে আসবে। তুমি যেন একদম টেনশন না করো। আর তোমার বান্ধবীদের সঙ্গে সেন্ট মার্টিন যাবে, তোমার জন্য কিছু টাকা রেখে গিয়েছে তাদের টেবিলের উপরে। ও আচ্ছা, তাহলে আন্টি 1 কাপ কফি করে আমাকে দিন, আমি বর্ষার রুমে নিয়ে গিয়ে বসি। ঠিক আছে মা, তুমি গিয়ে বসো, একটু অপেক্ষা করো, আমি কফি করে নিয়ে এসে তোমাকে এক্ষুনি দিচ্ছি। তারপর কাজের মেয়েটা কিচেন রুমে চলে যায় কফি তৈরি করার জন্য। নেহাকে ওয়াশরুমে বসে টিভি অন করে খবর দেখছিল। একটু পর কফি নিয়ে এসে দেখে কাজের মেয়ে নেহা কফিতে একটা চুমুক দিতে যাবে। ঠিক তখনই তার বাবার কার দেখতে পায় রাস্তায় একটা গাছের সঙ্গে লেগে দুমে মুছে গিয়েছে। নেহার হাত থেকে কফির মগ ফুলরে পড়ে যায়। নেহা একটা চিৎকার দিয়ে ওঠে। নিমেষে বাড়ির সব কাজের লোকেরা একত্র হয়ে যায়। তোমার এইভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? কফিতে চিনির বদলে নুন দিয়ে ফেলেছি নাকি? না আন্টি, আমার মা বাবা। টিভির দিকে ইশারা করে কথাগুলো বলে নেহা। সবাই টিভির দিকে দেখে 2টা লাশের প্যাকেট পড়ে আছে। পাশে একটা প্রাইভেট কার একদম দুমড়ে মুচকে গিয়েছে। তাদের আর বোঝার বাকি রইল না যে তাদের ছাড়া তাদের স্যার আর ম্যাডাম এই পৃথিবীতে আর নেই। তারপর সবাই নেহাকে বোঝাতে লাগে বর্তমান। এইভাবে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি, আমাদের সুখের সংসার নেমে আসে সেই প্রশ্ন হয়ে যায়। স্বাধীন নেহার কথা শুনে নেহার দিকে তাকায়, দেখে কান্না করছে। স্বাধীন তার 2 হাত দিয়ে নেহার চোখের জল মুছে দিয়ে বলে, আর একদমই কান্না করবে না, আমি তো আছি তোমার পাশে, তোমার জীবনকে ঠিক আগের মতো সুখী করতে। তা বুঝতে পারলাম আঙ্কেল আন্টি এইভাবে পৃথিবী ত্যাগ করেছে, তা তুমি কিভাবে মাফিয়া হলে? স্বাধীনের কথা শুনে নেহা একটা বাঁকা হাসি দিয়ে চোখে একটু ঘৃণা লাগিয়ে বলতে লাগে, তাহলে শোনো কিভাবে মাফিয়া হয়ে পড়লাম। মা বাবা যখন মারা যায় তখন আমি একা হয়ে পড়ি। আমার বাবার কোটি কোটি টাকার 6 সম্পত্তি যে যার মতো দখল করে নেয়, রীতিমতো আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি কি করব কিছুই বুঝতে পারি না।
আমি শুধু মার কাছ থেকে একটা কথাই জানতে পারছিলাম যে আমার একটা মামা আছে, সে নাকি এই শহরের নাম করা পিয়া, আর বাবা মাফিয়া একদম পছন্দ করে না, তাই আমার মামার সঙ্গে সম্পর্ক রাখিনি। এরপর আমি আমার মামার খোঁজ করতে লাগি। এক পর্যায়ে আমি আমার মামার খোঁজ পেয়ে যাই, তারপর আমি আমার মামার কাছে যাই, মামার সঙ্গে চলতে লাগি। মামা আমাকে মাফিয়া হিসেবে তৈরি করে। এরপর আমার বাবার সম্পত্তি সব এক এক করে দখল করতে লাগে। পুনরায় ফিরে পাই আমার বাবার সব সম্পত্তি, কিন্তু নিজেকে অনেক বদলানোর চেষ্টা করেছি, কিন্তু আশেপাশে অনেক লোক আমার অগোচরে অনেক কথা বলতো। ভালো হতে গিয়েও পারিনি, সবাই শুধু একটা নামেই আমাকে চিনতো, লেডি মাফিয়া। আর কেন জানি আমারও ভালো লাগতো, সবাই আমাকে দেখে ভয় পেত, তাই আমি আর এই পথ থেকে সরে আসিনি। এইভাবেই চলতে লাগে দিনগুলো। আর তখনই একদিন তোকে দেখতে পাই, দোকান থেকে বাজার করছিস। ওই দিন আমি বাজারের মধ্যে থেকে টাকা তুলছিলাম, চান্দা। তোকে দেখতে পাই আর তোকে ভালো লেগে যায়। এরপরে টুকু তো জানিসই সব। হ্যাঁ জানি। তারপরে আমার পেশা বেশে পড়েছে, আমি পাত্তা দিইনি। শেষমেশ জোর করে বিয়ে করেছো, আমার মতো ছোট্ট একটা পোলাকে বিয়ে করেছো তুমি। আমি তো তোমাকে পুলিশে গিয়ে ছেলে নির্যাতন নামে মামলা দেব। হা হা করে হাসতে লাগে। স্বাধীন মুখ ঘুরিয়ে নেহার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক মামলা শুনেছি, বাট আজই প্রথম শুনতে পেলাম পুরুষ নির্যাতন নামে মামলা দেবে। ঠিক তখনই চারিদিক থেকে আজানের সুমিষ্টি ধ্বনি ভেসে আসতে লাগে। নেহার পায়ের উপর থেকে মাথা সরিয়ে বসে পড়ে নেহার দিকে তাকিয়ে বলে, হাই হাই, সকাল হয়ে গিয়েছে। পুরো রাত এইভাবেই কাটিয়ে গেল, কিছুই তো করতে পারলাম না। যা দুষ্টু জুনিয়র বর আমার। আর বলতে হবে না, পরে তোমার খবর নিচ্ছি। এখন আসো, অজু করে নামাজ পড়ে নিই। তারপর স্বাধীন আর নেহা দুজনে পোশাক পরিবর্তন করে ওয়াশরুমে গিয়ে অজু করে বাইরে এসে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হলে নেহা আজ স্বাধীন দুজনের দিকে তাকিয়ে থাকে। স্বাধীন নেহাকে তার দিকে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুম্বন করে। কিভাবে যে আমি এই সিনিয়র মেয়ের প্রেমে পড়ে গেলাম নিজেও জানি না। ধ্যাৎ, বাদ দাও তো, এখন চলো ছাদে যাই। না, অনেক ঘুম পেয়েছে, রাতে একটু ঘুমাইনি, প্লিজ একটু ঘুমাতে দাও। তা বললে তো আর হবে না। আমার অনেক দিনের ইচ্ছা তোমাকে নিয়ে ছাদের ওপরে দোলনায় দুজনে পাশাপাশি বসে কফি খাবো আর দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকবো। কিন্তু কোনো কিন্তু বললে হবে না, এখন চলো আমার সঙ্গে। তারপর নেহা আর স্বাধীন দুজনে কিচেন রুমে চলে যায়। তারপর 2 কাপ কফি প্রস্তুত করে দুজনে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দোলনায় বসে পড়ে। নেহা আর স্বাধীন দুজন পাশাপাশি কফি খেতে লাগে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আচমকা নেহা বলতে লাগে, জানো, আজ 8 বছর পর ছাদে উঠেছি। এত সকালে অনেক ভালো লাগছে। আমার মা বাবা মরে যাওয়ার পর এত সকালে কখনোই ঘুম থেকে উঠিনি, আর ভাবতেও পারিনি কখনো এইভাবে তোমাকে নিয়ে ছাদে বসে সকালটা উপভোগ করতে পারবো। নেহার কথা শুনে স্বাধীনের অনেক ভালো লাগতে লাগে। দুজনে কফি খেতে লাগে। এক পর্যায়ে নেহা স্বাধীনের কাঁধে মাথা রাখে। স্বাধীন নেহাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। এক পর্যায়ে তারা দুজন ছাদ থেকে নেমে আসে, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। স্বাধীনে ঘুম ভাঙতেই অন্ধকার অনুভব করে। তারে পাশে ভাবতে লাগে, আবার রাত হয়ে গেল না তো। চোখের উপর হাত দিতেই চুল দেখতে পায়। দেখে নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে স্বাধীন চলে যাবে আবার। তারপর নেহাকে পাশে সরিয়ে খাট থেকে উঠতে যাবে, অমনি নেহা আবার স্বাধীনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নেহাকে স্বাধীন সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে দেখে নেহা দাঁড়িয়ে আছে। স্বাধীন নেহার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগে, কি হয়েছে ম্যাম, হঠাৎ করে উঠে পড়লেন যে, ঘুমিয়ে পড়েন। ঘুম আসছে না আমার। তা তুমি এত সকাল সকাল উঠেছো, কোথাও যাবে? কলেজে যেতে হবে না, মা বাবাকে বলেছি, না হলে আবার আমাকে অনেক দুশ্চিন্তা করবে। ও আচ্ছা, তাহলে যাও। ওয়াশরুমে যেতে হবে কেন? একটু আগে তো অজু করে নামাজ পড়েছি। তুমি আমার ব্যাগটা এনে দাও আর কলেজের পোশাকটা এনে দাও আমাকে। এনে দিচ্ছি, বাট তুমি যাও, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো। নেহা এক প্রকার স্বাধীনকে জোর জবরদস্তি করে অসমের ভিতরে ঢুকে দেয়। স্বাধীন আয়নার দিকে তাকিয়ে
অবাক হয়ে যায়, পুরো মুখে লিপস্টিকের দাগ। স্বাধীন বুঝতে পারে এই কাজটা নেহা ব্যতীত আর কেউই করবে না। মুচকি একটা হাসি দিয়ে ফ্রেশ হতে লাগে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সামনের দিকে তাকিয়ে দেখে এক হাতে প্যান্ট শার্ট, অন্য হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর শার্ট প্যান্ট পরিধান করে নেয়, ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হতে যাবে। ঠিক তখনই নেহা গিয়ে স্বাধীনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগে, কখনোই আমাকে ছেড়ে যাবে না তো? জানো, এই অল্পতেই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি, আমার জীবনের থেকেও বেশি। তুমি যদি ছেড়ে চলে যাও আমাকে, তাহলে আমার এই জীবন রাখাটাই পুরোটাই বৃথা। বেঁচে থেকেও জীবিত মরে যাব। এমনিতেই মা বাবার সুখ কাঁপিয়ে উঠতে পারিনি, এখনো তোমাকে আপন করে বাকিটা পথ চলতে চাই, বাঁচতে চাই। ওকে সিনিয়র আপু, এটা নিয়ে ভাবতে হবে না। আমি কখনোই তোমার এই হাত ছাড়ছি না, শক্ত করে জড়িয়ে ধরেছি। যদি না তুমি মৃত্যুর আগ পর্যন্ত না, যদি না তুমি চাও। আচ্ছা, কখনো আবার তো বুড়ো কিংবা সিনিয়র বলে আমাকে কখনোই অবহেলা করবে না তুমি? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো মধুর, আর কোনো স্ত্রী স্বামীর কাছে বুড়ো হয় না, বুঝলে? বয়স যতই হোক না কেন, তার কাছে সবসময় সেই পরী থেকে যায়। তুমি আমার পরী থেকে যাবে আজীবন। স্বাধীনের কথা শুনে নেহা মুচকি একটা হাসি দেয়। তারপর স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। তারপর পিছন থেকে নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। খুব একটা সময় তো নেই, এখন 9:40 বাজে। তোমার কলেজ শুরু হবে 10টা থেকে। আবার কলেজে গিয়ে ক্লাস শুরু করতে পারবে না, স্যার ক্লাসে ঢুকে যাবে। চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি আমি গাড়ি করে। আরে না, লাগবে না, যেতে পারবো। নিচে গেলেই অনেক গাড়ি আছে। এত কথা বলছো কেন তুমি? যা করতে বলেছি তাই করো, এখন আসো। আর নিচে গেলে কখনোই রিক্সা পাবে না এই অসময়ে। তারপর নেহার অনেক জোরাজোরিতে স্বাধীন নিচে এসে গাড়িতে উঠতেই স্টার্ট দেয়। তারপর নেহা যেতে লাগে কলেজের দিকে। ঠিক তখনই স্বাধীনের ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখে তার বন্ধু সজীব ফোন করেছে। ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ও পাশ থেকে সজীব বলতে লাগে, শালা তোকে কতবার আমি ফোন করেছি দেখতো, রাত থেকে, কিন্তু তোর কোনো রেসপন্স পাচ্ছি না। রাতে আঙ্কেল আমাকে ফোন করেছিল, বললো যে তুই বাসায় আসিস। আর তুই কি বলেছিস? সব সত্যি কথা বলিসনি তো আবার? আরে না, কিছুই বলিনি। জানি হয়তোবা তুই কোথাও গিয়েছিস, তাই আমার নাম বলেছিস। তাই বলেছি তুই আমার বাসাতেই আছিস, সমস্যা নেই। আঙ্কেলকে ম্যানেজ করে ফেলেছি। তা তুই কোথায়, না বলে রাতে কোথায় ছিলি? ফোনে তো আর বলার কোনো ভাবেই সম্ভব না। তুই কোথায়? কলেজ আয়, আর আমি কলেজ আসছি, তারপরে তোকে সব কথা খুলে বলবো। আরে শালা, আমি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি, আয় তুই। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। তারপর নেহা গাড়ি চালাতে চালাতে প্রায় 10 মিনিট পর কলেজের সামনে এসে ব্রেক করে। গাড়ি থেকে নেমে নেহার সঙ্গে কিছু কথা বলে কলেজের ভিতর প্রবেশ করে। অন্যদিকে সজীব কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছিল আর অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়েছিল। তারপর নেহার কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীন কলেজের ভিতর প্রবেশ করতে যাবে। অমনি পিছন থেকে সজীব স্বাধীনের কলার চেপে ধরে কলেজের ভিতরে একটা বট গাছের কাছে নিয়ে গিয়ে বসিয়ে বলতে লাগে, দেখ, তোর মতিগতি আমার ভালোই লাগছে না। সত্যি করে বল, নেহাপুর সঙ্গে তুই এক গাড়ি করে আসলি, আবার রাতে তুই বাসায় ছিলিস না। আঙ্কেলকে বলেছিস আমার বাসায় আছিস, আর সব বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করছি, যা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, নেহার সঙ্গে ছিলাম রাতে। কিসি, তোকে বন্ধু বলতে আমার লজ্জা হচ্ছে। তুই শেষমেশ কিনে একটা বাজে মেয়ের সঙ্গে বাজে কাছে লিপ্ত হয়েছিস। তুই জানিস না নেহা একটা বাজে মেয়ে, ওর মতো মাফিয়া মেয়ে এই শহরে আর অন্য একটাও নেই। আর তুই কিনা শেষমেশ ওই মেয়ের সঙ্গে, আমার বলতেও লজ্জা হচ্ছে, রাতে বুঝি ওর সঙ্গে ছিলি। প্লিজ একটাবার তুই আমার কথাটা একটাবার শোন। কি শুনবো? আমি আর কি বলতে চাচ্ছিস তুই আমাকে? শেষমেশ তুই ওই নষ্ট মেয়ের ফাঁদে পা দিলি। মেয়ের আর কি দোষ? নেহাপুর ফিল্ম ফিগার দেখে তো নিজেকে সামলাতে পারিসনি তুই। তাই তো দেখ, ওইসব মেয়ে একদম বাজে, তোকে খেয়ে দিয়ে ছেড়ে দেবে। তোকে আবার তখন পস্তাতে হবে। ওরা ভালোবাসার নামে কিন্তু দেহের লালসা খুঁজে বেড়ায়। আরে শালা চুপ কর, আগে শোন আমার কথা। নেহা আমার স্ত্রী, একদম বাজে কথা বলবি না ওকে নিয়ে। কি
স্ত্রী মানে? হ্যাঁ, নেহা আমার স্ত্রী, আর আগামীকাল রাতেই আমরা বিয়ে করেছি। কিভাবে কি? তুই ওকে বিয়ে করলেই বা কেন? এতদিন হলো তোর পিছু পিছু ঘুরছে প্রতিনিয়ত, নেহাপুকে সরিয়ে দিয়েছিস, তাহলে হঠাৎ করে কি হলো যে একেবারে বিয়েতে চলে গেলি? শোন, তাহলে কালকে কলেজ শেষ করে তুই রিক্সায় উঠে বাসায় গেলি, আমি রিক্সা না পেয়ে ফুটপাথ দিয়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। মাঝ রাস্তাতে নেহাপুর লোকরা এসে আমাকে একটা গাড়ি করে কোথায় যেন নিয়ে যায়। পরে দেখতে পাই নেহাপু, বুঝতে পারি এটা নেহাপুর বাসা। তারপর আমার সঙ্গে জোর জবরদস্তি করতে লাগে। তারপর স্বাধীন সজীবকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। স্বাধীনের কথাগুলো শুনে সজীব অবাক হয়ে যায়, স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তাই বলে তুই একটা মাফিয়া মেয়েকে বিয়ে করলি, ভালোবাসলি? এটা একদমই বেমানান ভাই। তোর বাবা মা শুনলে কি ভাববে? আর তোদের কি মেনে নেবে না কখনোই? নেহা মাফিয়া হয়ে ওঠার পিছনেও একটা ভয়ঙ্কর রহস্য আছে যা কেউ জানে না আজ পর্যন্ত, আমি ব্যতীত। তাহলে শোনো কীভাবে নেহা মাফিয়া হয়ে উঠলো। নেহার বাবা ছিল বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে অন্যতম। তারপর নেহা মাফিয়া হয়ে ওঠার কাহিনী সজীবকে বলতে লাগে। সজীবের শুনে অনেকটা কষ্ট হয়, কারণ একটা মেয়ে কিভাবে একা একা সংগ্রাম করে এত কষ্ট সহ্য করে নিজেকে ধরে রেখেছে। সরি রে, নেহাপুকে ভুল বোঝার জন্য। কখনো ভাবতেও পারিনি একটা লোক খারাপ হওয়ার পিছনে কিছু না কিছু থাকে, সেটা কখনো ভাবতেও চাই নাই, শুনতেও চাই নাই। আজও তাই আমরা ওই বিষয় নিয়ে তাকে উল্টাপাল্টা মন্তব্য করি, তাই না? হ্যাঁ, হয়েছে, এখন আর আদিক্ষেতা করতে হবে না। চলো, ওই দেখো স্যার ক্লাসরুমে ঢুকছে। তারপর স্বাধীন আর সজীব দুজনে দৌড় লাগায় ক্লাসরুমের দিকে। স্যার তাদের দুজনকে দেখে বসতে বলে, বসে ক্লাস করতে লাগে। এক এক করে পুরো ক্লাস শেষ করে কলেজ ছুটি হলে কলেজ গেটের বাইরে ফুটপাতে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু কোনো রিক্সা ফাঁকা দেখতে না পেয়ে ঠিক তখনই বোরকা পরিহিত মেয়ে এসে স্বাধীনের পাশে দাঁড়ায়। আচমকায় স্বাধীনের হাত শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন বন্ধুর সঙ্গে কথা বলছিল, হঠাৎ হাত জড়িয়ে ধরতে পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে। স্বাধীন চমকে ওঠে, হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা ছায় না। এই যে কে আপনি, আর এইভাবে আমার হাত জড়িয়ে ধরেছেন? প্লিজ ছেড়ে দেন। স্বাধীনের কথা যেন মেয়েটার কান অব্দি পৌঁছে না। আরে কি বলছি আমি, আপনার কানে কি পৌঁছেছে না নাকি? প্লিজ হাতটা ছাড়েন, না হলে আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। দেখি কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও একবার, তোমার হাত মুছে ফেলবো। চেনা নাই জানা নাই আমার হাত জড়িয়ে ধরেছেন, আবার সারার কথা বলছিস, আবার আমার হাত ভেঙে ফেলবেন মানে? ঠিক বলেছি। স্বাধীনের কেন জানি মেয়েটার কণ্ঠ চেনা চেনা লাগে, কিন্তু বুঝতে পারে না, তাই মেয়েটাকে প্রশ্ন করে, আচ্ছা কে আপনি বলেন তো, আপনার কণ্ঠ কেমন যেন আমার চেনা চেনা লাগছে। আপনি কি একবার আপনার মেকআপটা সরাবেন মুখ থেকে? স্বাধীনের কথা শুনে নেহা মুখ থেকে মেকআপ সরে। নেহাকে দেখতে পেয়ে স্বাধীন অনেকটা অবাক হয়ে যায়, কারণ ভাবতেই পায়নি নেহা এখানে বোরকা পরে দাঁড়িয়ে থাকবে। আচমকা স্বাধীনের মুখে হাসি ফুটে ওঠে। এইভাবে অবাক হয়ে কি দেখছো? আমি নেহা, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু গাড়ির তো দেখাই পাচ্ছি না। আসো, আমি তোমাদের নামিয়ে দিয়ে তবেই বাসায় যাব। না, তার দরকার হবে না। তা তুমি এখানে আমার জন্য অপেক্ষা করছো কেন? অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসছি তোমাকে দেখার জন্য। এখন এত কথা না বলে আসো তো গাড়িতে, আর কেউ দেখবে না। আরও দেখলে কি তুমি এখন আমার বিয়ে করা হাজবেন্ড, কিন্তু ভুলে যেও না। বাট তুমি হয়তো আমার শর্ত ভুলে যাচ্ছ। প্লিজ এইভাবে বলো না, কেউ শুনতে পারলে আবার উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। বাবার কানে যদি পৌঁছায় তাহলে তো আমাকে। আরে বাদ দাও, কেউ শুনবে না। আছে, এখন এত কথা না বলে তোমাকে নামিয়ে দিয়ে আমি ওইদিকে গিয়ে বাসায় যাব। আরে না, তুমি যাও তো, মা কিংবা বাবা যদি
দেখে ফেলে কোন মেয়ের গাড়ি করে এসেছি, তাহলে আমাকে নির্ঘাত অনেক প্রশ্ন করে মেরে ফেলবে। এক পর্যায়ে নেহার অনেক জোরাজুরিতে স্বাধীন রাজি হয়ে গাড়িতে উঠতে, তারপর সজীবকে নিয়ে গাড়িতে উঠে পড়ে স্বাধীন। সামনের সিটে শরীফ, পাশের সিটে নেহা। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগে আর স্বাধীনের সঙ্গে দুষ্টামি করতে লাগে। পিছনের সিট থেকে সজীব সব কিছু দেখে আর মুচকি মুচকি হাসে। এক পর্যায়ে সজীবের বাসার সামনে এসে গাড়ি ব্রেক করে। সজীব গাড়ি থেকে নেমে যায়। স্বাধীনের বাসার আরেকটু আগে স্বাধীনকে নামিয়ে দেয় নেহা। তারপর স্বাধীনকে বিদায় জানিয়ে নেহা গাড়ি স্টার্ট করে বাসায় চলে আসে। অন্যদিকে স্বাধীন গাড়ি থেকে নেমে তার বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল বাজাতে লাগে। স্বাধীন মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখে প্রশ্ন করে, বাবা তুই এসেছিস? আমি তো ভাবলাম আজকেও তুই তোর বন্ধুর বাসায় যাবি। আয় আয়, শরীরে কি হাল করেছিস? রাতে ঘুম আসিস না নাকি? নাকি সব বন্ধুরা মিলে রাত ভোর লেখাপড়া করিস আর দুষ্টুমি করিস? আরে মা, তুমিও না দরজার সামনে দাঁড়িয়ে কি আজগুবি প্রশ্ন করছো আমাকে? শরত, রুমে যেতে দাও। তারপর স্বাধীন তার মাকে পাশ কাটিয়ে রুমে চলে আসে। টেবিল ওপর ব্যাগ রেখে খাটের উপর শুয়ে পড়ে। কেন জানি বারবার নেহাকে অনেক করে দেখতে ইচ্ছে করছে। এটাই বুঝি ভালোবাসা, যার জন্য তাকে এক পলক দেখার জন্য নেহা ছুটে গিয়েছিল কলেজের সামনে। বারবার নেহার কথা ভাবতে লাগে। এক পর্যায়ে মোবাইলের ডাটা অন করে নেহার নাম্বারে ফোন করে। ফোন করার সঙ্গে সঙ্গে নেহা রিসিভ করে মনে হয় মোবাইলের সামনে বসে স্বাধীনের ফোনের অপেক্ষা করছিল। ভিডিও কল দিয়ে দেখে নেহা বাসায় তার খাটের উপর বসে আছে। এত তাড়াতাড়ি বাসাতে চলে গিয়েছো কিভাবে? ডিয়ার হাজব্যান্ড, আপনি হয়তো বা ভুলে গিয়েছেন যে আমার বাসা থেকে আপনার বাসা মাত্র 10 মিনিটের দূরত্ব, কিন্তু গাড়িতে করে আসলে 3 মিনিট লাগে মাত্র। ও আচ্ছা। তারপর স্বাধীন নেহার সঙ্গে সেই অবস্থাতেই কথা বলতে লাগে। এভাবে পেরিয়ে যায় 1 ঘন্টা। অন্যদিকে স্বাধীন মা কিচেন রুম থেকে রান্না করছিল, কিন্তু স্বাধীনকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে যায়। কারণ প্রত্যেকদিন স্বাধীন কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে কিচেন রুমের সামনে গিয়ে তার মার সঙ্গে দাঁড়িয়ে থেকে আড্ডা দিবে, না হলে সোফার উপর বসে টিভি দেখবে বসার রুমে। কিন্তু দুই জায়গার একটাতেও নেই। চিন্তিত হয়ে রান্না রেখে স্বাধীনের রুমের দিকে যেতে লাগে। দরজার সামনে গিয়ে অনবরত দরজায় কড়া নাড়তে লাগে। স্বাধীন নেহার সঙ্গে কথা বলছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ায়। ফোন রেখে দরজা খুলে দেখে সামনে তার মা হাতে একটা খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা? এইভাবে কেউ দরজায় নক করে নাকি? একটু হলেই তো দরজা ভেঙে ফেলতে। আমি যদি 1 মিনিট পর দরজা খুলতাম। কি ব্যাপার বাবা, ঠিক আছিস তো তুই নাকি? কেন মা, আমার কি হতে যাবে? না মানে বলতে চাচ্ছে যে প্রত্যেকদিন কলেজ থেকে এসে কিচেন রুমের সামনে গিয়ে আমার মাথার ঘাম কিন্তু আজকে নেই। আবার সোফায় বসে টিভি দেখছিস, বসার রুমে কিন্তু সেখানেও নেই। কি হয়েছে তাই দেখে অনেকটা চিন্তিত হলো। তাই তো রুমে আসলাম, এসে দেখি দরজা লাগানো, আর অনেক ভয় পেয়ে যায়। তাই এভাবে দরজায় কড়া নাড়ি। দরজা আটকে ঘুমের মধ্যে কি করছিস তুই? আরে মা, তুমিও না, আমি এখন বড় হয়েছি, ম্যাচিউরড হয়েছি। আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? হ্যাঁ হয়েছে, আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে, কিছুদিন পর বিয়েও করাতে হবে তাই না? একটু পর তোর বাবা আসবে, আমি ডাক দিতেই নিচে আসিস খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য। ঠিক আছে। কথাটা বলেই স্বাধীন মায়ের মুখের সামনে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন মা অনেকটা অবাক হয়ে পড়ে, কারণ তার ছেলে এর আগে কখনো এমনটা করেনি। কিচেন রুমে এসে রান্না করতে লাগে। অন্যদিকে স্বাধীন দরজা লাগিয়ে তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে দেখে নেহা অনবরত ফোন করে চলেছে। রিসিভ করে হাতে নিয়ে দেখে অশ্রু মাখা চোখ। কি হয়েছে তোমার? এমন কাঁদনা আমার কাছে কেন? কিছু কি হয়েছে? কিছুই হয়নি, আবার তোমাকে ফোন দিচ্ছি বাট তুমি রিসিভ করছো না, তাই অনেক চিন্তা হচ্ছিল। আরে বলো না, মা এসেছিল তাই ফোন কেটে দিয়ে মার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। এখন বলো। কলেজ থেকে এসে আমাকে ফোন করেছো, অনেক দেখতে ইচ্ছে করছিল বুঝি? হ্যাঁ তাই তো, তোমাকে ফোন করেছি। নিজের স্ত্রীকে দেখে কখনো মন ভরে নাই, তাই ফোন করেছি দেখে মন ভরে দেওয়ার জন্য। পাগল একটা।
তারপর স্বাধীন আর নেহা একে অপরের সঙ্গে কথা বলতে লাগে। সেদিন পোশাক চেঞ্জ করতে নিলে নেহা ফোন কেটে দিয়ে মানা করে। তারপর স্বাধীন পোশাক পরিবর্তন করে। তারপর স্বাধীন পোশাক পরিবর্তন করে নেহার সঙ্গে কথা বলতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর রাত যখন 9টা বাজে তখন হঠাৎ দরজায় অনবরত কলিং বেল বাজতে লাগে। নেহা সোফায় বসে টিভি দেখছিল। এতগুলো কলিং বেল বাজানো দেখে অনেকটা রেগে যায়। তড়িঘড়ি করে দরজা খুলে দেখে স্বাধীনের বাবা দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার? কলিং বেল নষ্ট করে ফেলবে নাকি? অনবরত দিয়েই চলেছ। আমি আসছি, একবার দিলেই তো হয় নাকি? তোমার ছেলে কোথায়? ও স্বাধীনতার রুমে শুয়ে আছে। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, ওকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, নিচে আসো, ওকে ডেকে নিয়ে। আর ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, ও যেন বাসা থেকে বের না হয়ে যায়। কথাটা বলে স্বাধীনের বাবা তার রুমের দিকে অগ্রসর হয়। অন্যদিকে স্বাধীন নেহার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই দরজা আবার কড়া নাড়ার শব্দ পায়। ফোন রেখে দরজা খুলে দেখে তার মা দাঁড়িয়ে আছে সামনে। কি ব্যাপার মা? কি হয়েছে? বাবা কি এসেছে বাসায়? হ্যাঁ এসেছে, অনেক রেগে আছে দেখলাম। আর তোর কথা বারবার জিজ্ঞেস করছিল। তোর সঙ্গে কি যেন একটা কথা বলার আছে। আয় নিচে এক্ষুনি। আচ্ছা মা, তুমি চলে যাও, আমি আসছি। কথাটা বলি স্বাধীনের দরজা লাগিয়ে রুমে চলে আসে। তারপর নেহাকে সব কথা খুলে বলে। ফোন রেখে দিয়ে রুমের বাহিরে বসার রুমে গিয়ে সোফায় বসে। এক পাশে স্বাধীন, অন্য পাশে তার মা। ছোট থেকে তোকে স্বাধীনতা দিয়ে এসেছি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি। তাই বলে আজ তুই আমার মুখে এভাবে চুনকালি মাখাবি, কখনো ভাবতেও পারিনি। বাবা, আমি কি করেছি আবার? একদম চুপ, তোর কথা আমার একদমই শুনতে ইচ্ছা করছে না। তোকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, জানিস? জন্মের পর যদি তোকে মেরে ফেলতাম তখনই ভালো হতো আমাদের। কিন্তু বাবা, আমি কি করেছি সেটা তো বলো অন্তত। তারপর স্বাধীনের বাবা ফোন বের করে একটা ভিডিও অন করে স্বাধীনের সামনে ধরে। ভিডিওটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। এই বয়সে একটু একটু ভুল করে, হ্যাঁ এটা মানছি। তাই বলে তুই শেষমেশ এমন একটা মেয়েকে, যা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুই জানিস এই মেয়েটার নামে প্রত্যেকদিন আমার থানায় না হলেও 10টা মামলা হয়। আর তুই কি না শুধু কি ভালোই বাসিস, নাকি আরো সম্পর্ক আছে তোদের মধ্যে? বাবা, আমরা দুজন বিয়ে করে নিয়েছি। স্বাধীনের কথা শুনে তার বাবা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। স্বাধীনের কাছে এসে কলার চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগে। ঠিক তখনই স্বাধীনের মা এসে চানোর চেষ্টা করে, কিন্তু স্বাধীনের বাবা তাকে সরিয়ে দেয়। হাত থেকে ফোনটা নিয়ে দেখে নেহা স্বাধীনের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। দুজনের হাত একত্র করে দোলনার উপর বসে কফি খাচ্ছে। সকলে দৃশ্যটা স্বাধীনের মার অনেক রাগ হতে লাগে, কারণ সে চেনেন নেহাকে। এক পর্যায়ে স্বাধীনের বাবা স্বাধীনকে মারা বন্ধ করে দেয়। ভিডিওটা যদি আমার কনস্টেবল না করে অন্য কেউ করে ইন্টারনেটে ছেড়ে দিত, তাহলে পুরো বিশ্ব দেখে ফেলতো। আমার নাম ধরেই মিশে যেত। তোর কারণে, শুধু তোর কারণে। যা করেছিস ভালোই করেছিস, এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমাদের একমাত্র ছেলে যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব। ছোট মানুষ ভুল করেছে, এর সমাধান আছে। তারপর স্বাধীনের মা স্বাধীনের বাবার কাছে এসে হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগে। অন্যদিকে স্বাধীন সোফায় বসে নিচের দিকে তাকিয়ে অনবরত কান্না করে চলেছে। একটু পর স্বাধীনের মা বাবা রুম থেকে বেরিয়ে সোফায় এসে বসে। স্বাধীন মুখ তুলে তাকিয়ে দেখে তার বাবা আগের মতো তেমন একটা রেগে নেয়। তারপর স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, যা করেছিস তা তো করেছে, সে এখন আর কি করার? যা বৌমাকে বাসায় নিয়ে আয়। আর একটা কথা বলবি, ও আগে কি করেছে তা আমরা জানতে চাই না, কিন্তু এখন যা করবে সব আমাদের কথা মতো ওকে চলতে হবে। যদি রাজি থাকে তবে বাসায় আনবি, না হলে তুইও ওর সঙ্গে যেখানে খুশি সেখানে থাকতে পারিস। বাবা, বিশ্বাস করো, ও একজন চেঞ্জ হয়ে গেছে, নিজেকে পরিবর্তন করে ফেলেছে। আমি যা যা করতে বলি তাই করে এখন। আর বোন মাফিয়াগিরি আর কোনো মাফিয়াগিরি করে বেড়ায় না। সহজ সরল একটা মানুষের মতো জীবিকা নির্বাহ করে। কথাটা বলে স্বাধীন সোফা থেকে উঠে পড়ে। নেহাকে ফোন করে রাস্তায় আসতে বলে। স্বাধীন রাস্তা দিয়ে হেঁটে তার বাড়ির দিকে যেতে লাগে। রাস্তায় দেখার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসে স্বাধীন। তারপর সব কথা খুলে বলে। তার বাবা যা যা বলেছে নেহা শুনে অনেক খুশি হয়। তারপর স্বাধীন নেহাকে নিয়ে তার পাশে চলে যায়। দরজায় কলিং বেল দিতে স্বাধীনের মা সাথে সাথে দরজা খুলে দেয়। তারপর নেহার হাত জড়িয়ে ধরে বসার রুমে নিয়ে যায়। সোফায় স্বাধীন আর নেহা বসে আছে। তারপর স্বাধীনের বাবা নেহাকে অনেক কথা বলতে লাগে। স্বাধীনের বাবার কথা শুনে নেহা কান্না করে দেয়। তারপর স্বাধীনের বাবাকে উদ্দেশ্য করে বলে, হাই আঙ্কেল, আমাদের একদমই ঠিক হয়নি আপনাদের না জানিয়ে বিয়ে করা।
বাবা মায়ের অনেক ইচ্ছে থাকে আর ছেলের বিয়েতে অনেক ধুমধাম করে আয়োজন করবে, কিন্তু আমার এই পৃথিবীতে কেউ নেই যে আপনাদের নিয়ে একত্রে আনন্দ করবে। তারপর নেহা বাবা মা ছাড়া কিভাবে একা বড় হয়েছে, কিভাবে মাফিয়া হয়েছে, এসব কথা নেহা স্বাধীনের মা বাবার দিকে তাকিয়ে দেখে তারা অশ্রু নয়নে তাকিয়ে আছে। নেহা সোফা থেকে উঠে বাসা থেকে বের হতে যাবে, ঠিক তখনই পিছন থেকে স্বাধীনের মা গিয়ে নেহার হাত ধরে ফেলে। কই যাচ্ছ মা তুমি? যেদিকে দুই চোখ যায়, চেয়েছিলাম অন্যান্য মেয়েদের মতো এমন একটা সুখের সংসার থাকবে যেখানে স্বামী থাকবে, শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, কিন্তু আমার সেই কপাল নেই। আপনারা তো আমাকে মেনে নেবেন না। আপনাদের না জানিয়ে আপনার ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর কখনোই দেখতে পাবেন না আমাকে। কি বলছো মা? আমাদের ছেলের বউকে আমরা মেনে নেব না? মানে হ্যাঁ, তোমার প্রতি একটু রাগ কমে আছে, তার মানে এই না যে মেনে নেব না, মেনে নিয়েছি তো আর রাগও কমে গেছে তোমার কষ্টের কথা শুনে। কিন্তু শ্বশুর আব্বা তো মেনে নিল না আমাকে। কে বলেছে আমিও মেনে নিয়েছি? কিন্তু এখন আর একদমই মাফিয়াগিরি করা যাবে না, কিন্তু আমার ছেলের মতো কথা চলতে হবে। ঠিক আছে। তারপর নেহা স্বাধীনের বাবা মা সবাই একত্রে বসার রুমে বসে আড্ডা দিতে লাগে। এখনো হয়তোবা এই আড্ডার রুমটা পূর্ণতা পেল, সেইভাবে অনেকটা সময় গল্প করতে লাগে। নেহার অনেক ভালো লাগে স্বাধীনের বাবা মার সঙ্গে কথা বলে। তারপর খাওয়া দাওয়া করে নেয়, যে কারণে চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ধীর গতিতে নেহার দিকে এগিয়ে যেতে লাগে। নেহা স্বাধীনকে তার দিকে আসতে দেখে আমতা আমতা করে বলে, দেখো, কালকের ব্যথা এখনো কমেনি, 3টা ট্যাবলেট খেয়েছি। তারপরও প্লিজ, আজকে কিছুই হবে না, শরীর ঠিক হোক তারপর। সেইটা বললে তো আর হবে না। আমার আদর পেয়েছে, তোমাকে আদর করব, এটাই শেষ ব্যথার ট্যাবলেট, আরও 2টা খেয়ে নিও। কথাটা বলে স্বাধীন খাটের উপর লাফ দিয়ে নেহার শরীরের উপর পড়ে যায়। তারপর অনবরত নেহাকে কিস করতে লাগে। ধীরে ধীরে নেহার শরীর থেকে সম্পূর্ণ পোশাক খুলে ফেলতে লাগে। নিমিষে দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে।